হ্যাঁ। যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু আমরা বলতে পারি না, মানুষ আমাদেরকে কেন আমি আসবো। হ্যাঁ, আচ্ছা, তো সবই সত্য, আমরা নির্বাচনে কেন আসবো। ধন্যবাদ। নাইবে, আমি একটা শুধু প্রশ্ন করতে পারি, যে যদি ছোট করে আপনি উত্তর দেন, যে আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা দিচ্ছিলেন, যেমন ভারতীয় প্রধানমন্ত্রী আসলে প্রেস কনফারেন্সই করে না, সেই অর্থে সাংবাদিকদের মুখোমুখি হন না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করলেও সব প্রশ্নের জবাব দেন না। এইটা কি এরকম হইতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সাংবাদিকদের এমনভাবে স্ক্রিনিং করেন যে তিনি খুব ভালো করে জানেন যে তাকে আসলে কোনো মানে আলটপকা প্রশ্নেরই মুখোমুখি হইতে হবে না, তিনি খুব ভালো করে জানেন যে তাকে কোনো ধরনের বেকায়দায় পড়তেই হবে না, সেইটা এনশিওর করবেন সাংবাদিকেরা, এরকম কি হতে পারে? আপনি অবশ্য বললেন যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, কিন্তু সেইটা কি আসলে আমরা কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক দ্বারা কখনো চ্যালেঞ্জ হইতে দেখি? চ্যালেঞ্জ হওয়ার মতো বিষয় কি একেবারেই নাই, সেটা কি মানে হইতে পারে নাকি? অবশ্যই আছে, প্রেস কনফারেন্স এরকম তো অনেক ঘটনা ঘটেছে, সুতরাং আমি এটা মনে করি না যে তাকে দেওয়া হয়। বাট আমি আবারও বলি, ইউ আর রাইট, এটা বিদেশের সরকার প্রধান রাষ্ট্র নায়করাও কিন্তু চুজ এন্ড পিক করে, মনে করেন সবার প্রশ্ন তো নেয়ও না, সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না, তারা সেটেল করে যে আমি ওর প্রশ্ন নিব, ওর প্রশ্ন নিব, ওর প্রশ্ন নিব। সো এটা তো আমরা দেখি, সুতরাং আমরা তো এটা জানি। প্রশ্ন করা যায়, আপনি এটা বলছেন, কিন্তু আসলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি চোর বা দুর্নীতিগ্রস্তকে ধরার কৃতিত্ব তাকে দেওয়া হয়, বাংলাদেশে বৃষ্টি হওয়ার বা না হওয়ার, আম ধরার, ফসল ফলানোর সকল কৃতিত্ব তারা দেওয়া হয়, কিন্তু বড় বড় দুর্নীতি, বড় বড় স্ক্যাম যেগুলির মধ্যে আসলে লুটপাট হচ্ছে, সেগুলির দায়ী করে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে প্রশ্ন করা হয় কিনা, সেটিও আমাদেরকে একটু বলবেন। আমি একটু বেরেশা ফারানা থেকে হয়ে আসি। বেরেশা ফারানা, আপনি নাঈম ভাই যেগুলি বললেন তার একটি বড় অংশের সাথে আমি একটু বড়ভাবে একমত, যে আমরা বাংলাদেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে এভাবে প্রেসকে ফেস করতে আগে কখনো দেখি নাই। আপনি দেখেছেন কিনা, আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন। এবং আমার জন্ম 80-র দশকে, তখন আমার বাবা ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন, এবং সেই সময় আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি, উনি খুব রেগুলার বেসিসে জেলে যেতেন এই পত্রিকাটার কারণে। কারণ তিনি তখন এরশাদ সরকারের বিরুদ্ধে এমন সব তথ্য লিখতেন, এমন সব আর্টিকেল সেখানে ছাপাতেন, এমন সব রিপোর্ট সেখানে যেত, যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনার আর দ্বিতীয় রাস্তা ছিল না। আর যেটা আমি দেখেছি যে মানে 2-1 বছর পর পরই পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয়, উনি লাইসেন্সের জন্য আবার আবেদন করেন, এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠবস করতো না বলে মনে হয়, হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে, কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি, সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন, তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারও হোঁচট খেতে হতো। তো এই ছিল হচ্ছে 80-র দশকে আমার বাবার যাত্রা। তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা বলেন, আপনি মানে কিছু মনে করবেন, আপনি গল্পটা তুললেন বলে আমি মনে করলাম 80-র দশকে সাংবাদিকতা পড়াশোনা নিয়ে যেহেতু আমাদের ইতিহাসও পড়তে হয়, ইত্তেহাদ যতটা গুরুত্বপূর্ণ পত্রিকা, সেই মানের গুরুত্বপূর্ণ কোনো পত্রিকার সম্পাদককে এই 15 বা 16 বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে, সেই উদাহরণ কি আপনি দিবেন? ইত্তেহাদ কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা 80-তে, মানে এখন যেরকম মানে নাঈম ভাই আমাকে কারেক্ট করতে পারেন, বাংলাদেশের এখনকার হিসাব করলে প্রথম 5টি বা 7টি পত্রিকার মধ্যেই একটি ইত্তেহাদ নিশ্চয়ই হবে, সেরকম আমি আপনার সাথে একমত। এটাও ভুলে গেলে চলবে না, জি এটাও ভুলে গেলে চলবে না যে 80-র দশককে আমরা একজন স্বৈরাচার এরশাদের দশক বলে জানি। আপনি যদি এখন আমার সঙ্গে বলেন, আমি সংবাদ সম্মেলন দেখি, তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন। আমাদের বিনোদনের অভাব আছে, এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই। বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন, যেই প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে, এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয়, এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি, এই বেডির সময় ফসল ভালো হয়, এই মানুষটি ম্যাজিক লেডি, এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাবে বলা হয়, এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না। ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে, ওনার যেই উচ্ছ্বাস, আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি, তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয়। একটা কথা খুব স্পষ্ট, প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক, তাহলে কারো ঘাড়ে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে। উনি ভালোবাসেন বলেই
এই স্তুতিগুলো হয়। এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন, ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো, আইনজীবীরা দুদকে গেলেন, আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো, প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত। কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন, যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না, এটা দুদকের দায়িত্ব, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, উনি কেন এটার মধ্যে কথা বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সকল কিছুই আপনি এত চমৎকার বলেন, আসলে শুনতে ইচ্ছা করে, কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা অ্যাপ্রুভালের বাইরে, এইটা আপনি মনে করতেছেন? না, তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না, কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন। কারণ এইটুকু আইওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে, ওই পর্দা। তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি, উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন। ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু, ওনার নামের আগে শেখ ছিল না, আমি জানতাম না, ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলাসা করেছেন, সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলাসা করেছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না, এখন শেখ যুক্ত হয়েছে। আচ্ছা, আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তিই বাদ দেন, বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে, এটা আমরা বলছি না, অর্থনীতিবিদরা বলছেন। এই মন্দরিন কাদের কারণে হয়েছে, কাদের সুবিধা দিতে হয়েছে, এটা আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি। আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি, তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন। অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল 3 বছর, সেটা এখন বাড়িয়ে 9 বছর ছিল, প্রথমে পার্লামেন্ট এসেছিল 9 বছরের দাবি নিয়ে, সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে। এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায়? আজ পর্যন্ত কোনো সাংবাদিককে প্রশ্ন করতে দেখেছি? আচ্ছা আমি আপনাকে একটু বলতেই চাই, একটু বলি, স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে, তিনি এটা নিয়ে উত্তর দিয়েছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন, আমি চেষ্টা করতেছি, এবং এই প্রশ্ন করা হয়েছে, আমি শুনছি। তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো। আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায়, এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে? তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব? দুদক কি করে? এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, তারপরে আপনার কি বলে, সরি এনএসআই ডিজিএফআই তো দায়িত্ব না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে, বাংলাদেশ ব্যাংক কি করে? এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের? এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন? ইটস আ ক্লিয়ার মেসেজ, দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না। ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম, তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল, আপনারা তালিকা দিতে পারেন না, বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ? তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন, অ্যাটলিস্ট কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন, অন্তত তার কাছ থেকে তালিকা নিয়ে বিসমিল্লাহটা করেন। জি, ইন্টারেস্টিং পয়েন্ট। আমি আবার আসবো বেশা ফারহান আপনার কাছে। নাইম ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি, আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি, কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় নিতে হবে এই জায়গায় তো আমরা আসলে নেই না, যদিও বাংলাদেশের সবকিছুর পুরস্কার বা সবকিছুর কৃতিত্ব দেই সংবাদ সম্মেলনে অন্তত। মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়, যে কোনো দপ্তর, যে কোনো বিষয়ে আমার দায়িত্ব অবশ্যই রয়েছে। এই জন্য এটা আমার কাছে আসে এবং এই যে আপনারা প্রশ্ন করেন আমিও সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি। আপনি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী তো আপনারা কাজ করেন নাই। একবার করা হয়েছিল, যদ্দূর আমার মনে পড়ে, তিনি এড়িয়ে গিয়েছিলেন, বেশা ফারহানা যেরকম করে বলছেন তিনি এড়িয়ে যান এরকম করে, আপনারাই খুঁজে বাইর করেন, আপনারা বলেন আমি তো দেখি না, আমি তো দিতে চাই, অনেকে দেয় না, ওরকম। আপনার এটা নিয়ে আমি একটু মন্তব্য শুনবো, তারপর আপনি বেশা ফারহানার কাছে। আমি আবারও জবাবটা প্রায় একই রকম। আমি অনেস্টলি বলি যে উনি হয়তো অনেক প্রশ্ন এড়িয়ে যান। এখন আমার কথা হলো, আপনি পৃথিবীতে একজনকে দেখান তো একজন নেতা যিনি প্রয়োজনে এড়িয়ে যান না। উনি দায়িত্ব নেন, উনি সবকিছুর জবাব দেন, কমপ্লিট করেন, এটা তো আমি বলছি না, কিন্তু উনি তো প্রশ্নের মুখোমুখি হন রে ভাই।
আপনি আরেকজনকে তো পাচ্ছেনই না প্রশ্নের না মুখোমুখি না করার এই কথা জন্য। এই This is কথা a আমি difference. এই কথা আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। বাংলাদেশ একটি প্রধানমন্ত্রী শাসিত দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পৃথিবীর কোথাও জবাবদিহি করতে হয় না। তিনি কোনো জবাবদিহির ধার ধারেন না, না সংসদে, না মন্ত্রিসভায়, না অন্য কোথাও, না রাষ্ট্রপতির কাছে, না মহারানীর কাছে, কারো কাছেই না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক, যে কোনো সরকার প্রধান, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, তিনি কংগ্রেসের 2 কক্ষের কাছে, তার পলিটির কাছে, সব কাছে তিনি জবাবদিহি করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো কাছে জবাবদিহি করেন না। তিনি একটি শূন্য জবাবদিহির মানুষ। আমি আবারও বলি আপনার সাথে, আমি সম্মানের সাথে এখানেও আমিও দ্বিমত পোষণ করলাম, দ্বিমত প্রকাশ করলাম, এবং এটা নিয়ে যে কোনো সময় কথা বলার জন্য আমি প্রস্তুত। আমি শুধু এটুকু বলছি, মার্কিন প্রেসিডেন্ট কি দায়বদ্ধতা দেখান, গাজার প্রোগ্রামের ব্যাপারে কি দায়বদ্ধতা দেখান, তার একের পর এক বিশ্ববিদ্যালয়, ডজন ডজন বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিবাদ হচ্ছে। আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন, যদি বাংলাদেশের 20টা ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ সমাবেশ হইতো, তখন এই প্রধানমন্ত্রীর অবস্থা কি হইতো? আমি তো কিছুই দেখি না, টলেও তো না আমেরিকার প্রেসিডেন্ট, কিচ্ছু যায় আসে না। মিস্টার ফারহানা, আমি দুটি বিষয়ের উপর আপনার একটু মনোযোগ আনতে চাই, যে আপনি নিশ্চয়ই আসলে অনেক কিছু বলবেন আপনি, কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি, একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে, অর্থাৎ বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন, যে তারা আসলে নির্বাচনে কেন আসবে, তাদের নির্বাচনে কে, মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা, এটা তো একটা বিরাট কথা। এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে, তা নাইলে তো তারা যে কোনো ছুতোনাতে নির্বাচন বর্জন করবেনি। আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই, এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য, কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই, আপনাদের নেতা ঠিক করা নেই, এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে। আপনার একটু আপনার মন্তব্য শুনবো, ফারহানা।